লকডাউন নয়, চলছে কঠোর বিধিনিষেধ, জানালেন মন্ত্রিপরিষদ সচিব। অর্থনীতি বাঁচাতেই ভিন্ন পথে সরকার, বলছেন অর্থনীতিবিদরা। মার্কেট খোলা রাখার দাবিতে বিক্ষোভ। কঠোর বিধিনিষেধের প্রথম দিনে গণপরিবহন সীমিত হলেও স্বাভাবিক অন্যান্য যান চলাচল। করোনা আক্রান্তদের বেশিরভাগের সংক্রমিত হচ্ছে ফুসফুস, আজও মৃত্যু 52। রমজানে মসজিদে করা যাবে না ইফতার সেহরি, হচ্ছে তারাবি নামাজ। ধর্ম মন্ত্রণালয়ের 10 দফা নির্দেশনা। অফিস সময় সকাল 9টা থেকে বিকেল 3:30। সন্দেহজনক লেনদেনের কারণেই হেফাজতের 23 নেতার ব্যাংক হিসাব তলব, মনে করেন দুদক আইনজীবী। বারবার শর্ত ভাঙায় নেতাদের জামিন বাতিলে আবেদনের কথা ভাবছে রাষ্ট্রপক্ষ। এবং রাত পোহালেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের 3য় দফা ভোট। আধিপত্য ধরে রাখতে মরিয়া তৃণমূল। সহিংসতার আশঙ্কায় নিরাপত্তা জোরদার। এখনও হদিশ মেলেনি যাত্রীবাহী লঞ্চ সাবিত আল হাসানকে আঘাত করা কার্গো জাহাজটির। লঞ্চটিকে ধাক্কা দিয়ে পালানোর সময় কোস্টারটির পিছনে একটি স্পিড বোট, কিন্তু মেঘনা নদীতে পৌঁছার পর কোস্টার থেকে অনবরত পাথর ছুঁড়ে মারা হয়। আর এ কারণেই ঘাতক কোস্টারকে আটক করা যায়নি বলে জানায় নৌপুলিশ। আবু সাইদের ক্যামেরায় নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। পেছন থেকে এসে ঘাতক পাথরবাহী একটি কোস্টার পেছন থেকে যাত্রীবাহী লঞ্চ এমএল সাবিত আল হাসানকে ধাক্কা দিয়ে ডুবিয়ে দেয়। বিশাল কোস্টারটি এত বড় অপরাধ করে কিভাবে পালিয়ে গেল সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ব্যাপারে স্বজন ও সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। পাহাড়ের মতো একটা জাহাজ, মনে করেন এতটুকু একটা লঞ্চকে মেরিয়া গেল, তারপরে এই জাহাজটা ধরার প্রতি কোনো আগ্রহ প্রশাসনের অথবা কোনো কর্তৃপক্ষের আমরা পাইনি। জাহাজ একটা চালাই দিয়া মাইরা দিয়া প্রতিদিন মনে অ্যাক্সিডেন্ট হইতেছে, মনে করেন টুকটাক। জাহাজ মনে করেন কোনো আইন কারণ নেই। এটা সঠিক সম্মান দরকার, এর জন্য যথাযথ প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছি। দুর্ঘটনার পর ঘাতক কোস্টারটি শীতলক্ষা থেকে ধলেশ্বরী হয়ে মেঘনার দিকে পালিয়ে যায়। তবে ব্রিজের কাজে থাকা একটি স্পিড বোট কোস্টারটির পিছু নেয়। ধাওয়া করে মেঘনা নদীতে যাওয়ার পর কোস্টার থেকে পাথর ছুঁড়ে মারে স্পিড বোটটিকে লক্ষ্য করে। এতে ভীত হয়ে পিছু হটে স্পিড বোটটি, এমন তথ্য জানিয়েছেন নৌ পুলিশের কর্মকর্তা। কোস্টার থেকে স্পিডবোটকে লক্ষ্য করে ছোট ছোট পাথরের টুকরা ফেলা হয়, এরপরে ওই স্পিডবোট ওই পাথরের খেয়ে তারা পিছনে ব্যাক হয়ে চলে আসে। আমরা সাধারণত ওই কান্ট্রি বোট দিয়েই আমরা ধাওয়া করি, কিন্তু কান্ট্রি বোট দিয়ে ধাওয়া করে আমরা পাই নেই। নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জে আসার পথে রোববার সন্ধ্যা 6:06টার দিকে একটি কোস্টার প্রচণ্ড গতিতে যাত্রীবাহী এমএল সাবিত আল হাসানকে ধাক্কা দিলে শতাধিক যাত্রী নিয়ে শীতলক্ষায় ডুবে যায়। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। করোনার দ্বিতীয় সংক্রমণ রোধে সরকারের 7 দিনের কর্মসূচি লকডাউন নয়, বরং কঠোর বিধিনিষেধ, কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। সোমবার সকালে মন্ত্রিপরিষদ বৈঠকের পর ব্রিফিংয়ে এ তথ্য জানিয়ে তিনি বলেন, লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত হবে বৃহস্পতিবার। বিশ্লেষকরা বলছেন, অর্থনীতি বাঁচাতেই ভিন্ন পথে হাঁটছে সরকার। দেবাশিস রায়ের রিপোর্ট। দেশে 29শে মার্চের পর থেকে লাফিয়ে বাড়ছে করোনা মহামারীর সংক্রমণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে গেল 3 এপ্রিল সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, লকডাউনে যাচ্ছে দেশ। সংক্রমণ রোধে এই পদ্ধতি অনুসরণ করা হচ্ছে বলে জানিয়েছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রীও। আগামী সোমবার থেকে 1 সপ্তাহ সারা বাংলাদেশে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। 2-3 দিনের মধ্যেই সারা দেশে লকডাউনের সিদ্ধান্ত দিতে যাচ্ছে 1 সপ্তাহের জন্য। এর পরদিন রোববার যে প্রজ্ঞাপন জারি করা হয় 7 দিনের, সেখানে কাগজে কলমে লকডাউনের পরিবর্তে সরকার 11 দফা জারি করে নিষেধাজ্ঞা দিয়ে। সেই নির্দেশনায় দেশে সবকিছু প্রায় স্তব্ধ করার কথা থাকলেও 7 দিনের কর্মসূচির প্রথম দিনে রাজপথে ছিল না বিধিনিষেধের ছিটে ফোঁটাও। করোনা পরিস্থিতি নিয়ে দেশবাসীর এমন উদাসীনতার মধ্যেই নীতি নির্ধারণী পর্যায়ের একজন পদস্থ কর্মকর্তা জানালেন, 7 দিন লকডাউন নয়, দেশে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নিষেধাজ্ঞা বলছি, কিন্তু আমরা লকডাউন ঠিক বলি নাই। যতটুকু দরকার অফিস চালানোর জন্য ততটুকু থাকবে। সোমবার মন্ত্রিপরিষদ বৈঠকের পর সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বৃহস্পতিবার পরবর্তী সিদ্ধান্ত নেবে সরকার। দেখি আমরা আর 7 দিন পরে কি অবস্থা হয়, আমরা বৃহস্পতিবার আবার রিভিউ করব ইনশাল্লাহ। তবে অর্থনীতি বিশ্লেষকরা বলছেন,
বলছেন, লকডাউনে স্বাস্থ্য ঝুঁকি কিছুটা কমানো গেলেও বিপুল পরিমাণে বেড়ে যায় আর্থিক ঝুঁকি। লকডাউন দীর্ঘায়িত না করে বরং স্বাস্থ্যবিধি সর্বত্র মানার ব্যাপারে কঠোর এবং সুনির্দিষ্ট দিক নির্দেশনা আসা এবং সেটার কঠোর বাস্তবায়ন হওয়া। নিম্ন আয়ের জনগোষ্ঠীকে করোনার উচ্চ সংক্রমণ থেকে রক্ষার পাশাপাশি অর্থনীতির চাকা সচল রাখতে সরকারকে কার্যকর পন্থা খুঁজে বের করার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। অফিস খোলা রেখে গণপরিবহন বন্ধ ঘোষণা, সেই সুযোগে সড়ক জুড়ে বিকল্প পরিবহনের ছড়াছড়ি। সব মিলিয়ে সরকার ঘোষিত লকডাউনের প্রথম দিনে অনেকটাই স্বাভাবিক ছিল নগর জুড়ে গাড়ি চলাচল, ছিল ট্রাফিক পুলিশের ব্যস্ততা। কিন্তু চোখে পড়েনি লকডাউন কিংবা মানুষের অবাধ চলাচল নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তেমন কোনো উদ্যোগ। লকডাউনে সরকার ঘোষিত নির্দেশনার কঠোর সমালোচনা করেছেন কাজের প্রয়োজনে বাইরে বের হওয়া সাধারণ মানুষ। লকডাউনের প্রথম দিন, উদ্দেশ্য করোনার সংক্রমণ রোধে মানুষের অবাধ চলাচল রুখে দেয়া। কিন্তু পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত এই যানটিতে মানুষের হুমড়ি খেয়ে পড়া আঙুল তোলে সরকারের লকডাউনের লক্ষ্য ও উদ্দেশ্যের দিকেই। সোমবার সকাল থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কের মোড়গুলোতে ছিল গাড়ির জটলা। সেই জট কখনো কখনো রূপ নিয়েছে গাড়ির দীর্ঘ সারিতে। স্বাভাবিক দিনের মতোই যান নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় ট্রাফিক পুলিশকেও। যার ব্যক্তিগত গাড়িগুলো আছে ওইখান থেকে তুলনামূলকভাবে গাড়িগুলো বেশি বের হয়েছে এখন। তারা একদিকে অফিসে খোলা রাখছে, গাড়িগুলো বন্ধ, কিন্তু মানুষ কর্মক্ষেত্রের কারণে তার বাসা থেকে বের হতে হচ্ছে। এখন পেটের তাগিদে ভাই রাস্তায় বের হয়েছে, 3 দিন ধরে বের হয়নি, বাসায় কিচ্ছু নাই। এদিকে লকডাউন বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জোর কোনো তৎপরতা যে ছিল না তার প্রমাণ নগরে চলা কিছু গণপরিবহন। সরকারের প্রজ্ঞাপনে গণপরিবহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হলেও চোখ ফাঁকি দিয়ে চলতে দেখা গেছে অনেককেই। আমাদের মালিকেরা কিন্তু ঠিকই প্রাইভেট কারে অফিস করতেছে, আমাদের উপর অত্যাচার করতেছে। এটা তো লকডাউন মনে হচ্ছে না, সবকিছু আগের মতো স্বাভাবিকই মনে হচ্ছে। না, আমাকে আলাদা পরিবহন দেয়নি। আজকে তো গণপরিবহন বন্ধ, আপনি তো গাড়ি বের করলেন। গাড়ি আমারটা ডিস্টার্ব, আমার গাড়ি গ্যারেজ করবো দেখে আমি গাড়ি নিয়ে আসছি। তবে রাজধানীর শাহবাগে র্যাবের পক্ষ থেকে বসে একটি ভ্রাম্যমাণ আদালত। মাস্ক ব্যবহার নিশ্চিত করা সহ বিনা প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখা গেছে তাদের। লকডাউনে বলা হয়েছে অতি প্রয়োজন ছাড়া কেউ কিন্তু বাসার বাইরে না আসার জন্য বলা হয়েছে। এদিকে রাজধানীর অন্যতম বাস টার্মিনাল গাবতলী থেকে কোনো বাস ছেড়ে না গেলেও সকালে দেশের বিভিন্ন জেলা থেকে যাত্রী নিয়ে ঢাকায় ফিরেছে অনেক দূরপাল্লার বাস। ক্রমবর্ধমান করোনার সংক্রমণ রোধে সরকারের নেওয়া পদক্ষেপের বিষয়ে কারো কোনো দ্বিমত না থাকলেও নির্দেশনার কিছু কিছু অংশ মানুষকে ভোগান্তিতে ফেলেছে, কথা অস্বীকার করার উপায় নেই। আর তাই ভোগান্তিতে পড়া মানুষগুলোর দাবি, প্রথম দিনের তিক্ত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সিদ্ধান্তে কিছু পরিবর্তন আনলে হয়তো সফলতার মুখ দেখবে লকডাউন। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এদিকে সন্ধ্যার পর জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হতে কঠোর নিষেধাজ্ঞা থাকলেও রাজধানীর বিভিন্ন স্থানে তা মানা হয়নি। কোথাও কোথাও অন্য স্বাভাবিক দিনের থেকেও ভিড় বেশি লক্ষ্য করা গেছে। যে যার মতো চলাফেরা করছেন, গণপরিবহন ছাড়া সব ধরনের যানবাহনের চাপ ছিল প্রতিটি মোড়ে। সায়দাবাদ, যাত্রাবাড়ি সহ বিভিন্ন বাস টার্মিনালে ঢাকা ছাড়তে দেখা গেছে অনেককে। রাইড শেয়ার অ্যাপ বন্ধ থাকলেও মৌখিক চুক্তিতে মোটর সাইকেলে যাত্রী পরিবহন করতেও দেখা যায়। প্রধান সড়ক ছাড়াও বিভিন্ন অলিগলিতে সন্ধ্যার পরের চিত্র ছিল অন্যান্য স্বাভাবিক দিনের মতোই। সব ধরনের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানও খোলা ছিল। বিশৃঙ্খলা এড়াতে সন্ধ্যার পরে আইনশৃঙ্খলা বাহিনীর তেমন কোনো তৎপরতা দেখা যায়নি। আগামী 8 এপ্রিল থেকে দেশে করোনার দ্বিতীয় ডোজের টিকা দেওয়া শুরু হবে। এজন্য ভারত থেকে ভ্যাকসিন প্রাপ্তিতে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। ভার্চুয়াল মাধ্যমে মন্ত্রিসভার বৈঠকের পর দুপুরে সচিবালয় ব্রিফিংয়ে তিনি এ তথ্য দেন। রমজানে অফিসের নতুন সময় সকাল 9টা থেকে বিকেল 3:30 পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। সীমিত সরকারি বেসরকারি অফিস, প্রশাসনিক কার্যক্রমের প্রাণকেন্দ্র সচিবালয় সীমিত আকারে অফিস করছেন বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা। সংক্রমণ রোধে সরকার ঘোষিত 7 দিনের কঠোর কর্মসূচির প্রথম দিনে এখানে অনুষ্ঠিত হলো মন্ত্রিসভার বৈঠক। সোমবার বেলা 10:30টায় শুরু হওয়া এই বৈঠকে অনলাইনে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সচিবালয় থেকে যুক্ত ছিলেন মন্ত্রিসভার সীমিত সংখ্যক সদস্য। বৈঠকে গুরুত্ব পায় লকডাউন কঠোরভাবে প্রয়োগ করার বিষয়টি। লকডাউনের ব্যাপারে সরকারের পক্ষ থেকে পরিপূর্ণভাবে নির্দেশনা দেওয়া হয়েছে, আমরা সকলে মেনে চলি, সেই নির্দেশনা ছিল। এটা কোনো গণপরিবহন না,
অফিসের পক্ষ থেকে এটি চুক্তিবদ্ধ হয়ে তাদের শুধুমাত্র কর্মকর্তাদের আনা নেওয়ার জন্য সেটা ব্যবহার হচ্ছে। আইন বহির্ভূতভাবে যদি ছেড়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান 8 এপ্রিল শুরু হবে দ্বিতীয় ডোজের টিকা দেয়া। রমজানে অফিস শুরুর সময়ও নির্ধারণ করা হয়েছে সভায়। রমজানের সময় 9টা থেকে 3:30, তার মধ্যে 1:15 থেকে 1:30 পর্যন্ত নামাজের বিরতি। হাসপাতাল, রাষ্ট্রায়ত্ত শিল্প, কলকারখানা জরুরি যারা আছে তারা নিজেদেরটার সময় নিজেরা কমফোর্টেবলি করে নেবে। 8 তারিখ থেকে যে সেকেন্ড ডোজ শুরু হওয়ার কথা এটা যথারীতি চলবে। এছাড়া সভায় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের উৎসব ভাতা দেওয়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তের বেশিরভাগের সংক্রমিত হচ্ছে ফুসফুস। অল্প সময়ের মধ্যেই সিটি স্ক্যান কিংবা এক্স-রেতে অনেক ক্ষেত্রে মিলছে 40 থেকে 50% ড্যামেজ। হয়তো এমন দৃশ্যই এই অতিমারি মোকাবিলায় সাহস যোগায়। ভয়াবহতা জেনে বুঝেও শক্ত হাতে আপনজনকে ধরে রাখতেই প্রতিদিন আক্রান্ত বাড়লেও লড়াই করে যাচ্ছে বাংলাদেশ। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে রোগীর চাপ। পুরুষ রোগীর সিট খালি থাকলেও মহিলা ওয়ার্ডে আছে শয্যা সংকট। তাই তুলনামূলক খারাপ রোগী আগে ভর্তি নিচ্ছেন তারা। বিভিন্ন টেস্ট করছে, তাতে করোনা ধরা পড়ছে, শ্বাস প্রশ্বাসের সমস্যা ছিল। সিট খালি নেই, এটা বলতেছে যে অপেক্ষা করেন, দেখি কি করা যায়। মহিলা পেশেন্ট ভর্তি দিতে পারছি না, পুরুষ পেশেন্ট কিছু বেড ফাঁকা আছে। তবে এই দফায় আক্রান্ত অধিকাংশই আসছে শ্বাসকষ্ট নিয়ে। টেস্ট রিপোর্টে আসছে ফুসফুসে ড্যামেজ। সিটি স্ক্যান করা হয়েছে, টেস্ট করা হয়েছে, কোভিড কনফার্ম হয়ে গেছে, হ্যাঁ, এবং 50% লাংসে অ্যাকশন হয়েছে। 10%, 15% এরকম লাংস ড্যামেজ পাওয়া যাচ্ছে। কিন্তু এখন দেখা যাচ্ছে 20 বছর থেকে শুরু করে 14 বছরের থেকে শুরু করে, ঠিক আছে, সব ধরনের, মানে এখন বোঝার উপায় নাই, সবারই শ্বাসকষ্ট হচ্ছে। চিকিৎসকরা বলছেন নতুন স্ট্রেন্থ খুব দ্রুতই ফুসফুসকে আক্রান্ত করছে, তাই দরকার অক্সিজেন। সেক্ষেত্রে শ্বাসকষ্টের অবহেলা আনতে পারে বড় বিপদ। দেখা যাচ্ছে যে এবারে যে স্ট্রেনটা, এটাতে দ্রুত মানে পেশেন্ট খারাপ হয়ে যাচ্ছে, স্যাচুরেশনটা ফল করছে দ্রুত। এদেশে এখন পর্যন্ত করোনার মৃত্যু 9000 ছাড়িয়েছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। রংপুর, রাজশাহী ও সিলেট সহ দেশের বিভিন্ন জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিক্টার স্কেলের মাত্রা ছিল 5.6। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের সিকিম রাজ্য বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। রাত 9:20 হঠাৎ এ ভূকম্পন অনুভূত হয়। সিলেট, রাজশাহী, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, পঞ্চগড় ও ঠাকুরগাঁও সহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্পটি মাত্র 6-7 সেকেন্ড স্থায়ী হয়। এ সময় আতঙ্কে অনেকে ঘর থেকে বেরিয়ে আসেন। তবে অল্পতেই ভূকম্পন থেমে যাওয়ায় হতাহত বা তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আমরা বাড়ির মধ্যে সবাই বসেছিলাম, কিছুক্ষণের মধ্যে হঠাৎ একটা ভূমিকম্প উৎপন্ন হয়েছিল। বিল্ডিংয়ে সব কাঁপতেছিল, অনেক দোকানপাট সবাই দৌড়ে বের হয়েছে বাইরে। আমরা তো খুব ভয় পেয়ে আমরা বাসা থেকে রাস্তায় চলে আসছি। ভূমিকম্প আসছিল, বেশি মাত্রা হয়নি, অল্প একটু। তারপর আমরা বাচ্চা নিয়ে বের হয়ে আসলাম বাইরে।